এখন আমাদের সুরে সুরে তারা এখন বলছে আমরাও বিশ্ববিদ্যালয় চাই, ইঞ্জিনিয়ারিং কলেজ চাই, আমরা বিমানবন্দর চালু করতে চাই, আমরা ইপিজেড চালু করতে চাই। আপনাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু তার আগে একটি প্রশ্নের জবাব দিয়ে তারপরে এই কাজগুলোর জন্য বলবেন। সেই কথাটি হলো, এতদিন যখন তিনবার আপনারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতার চাবিকাঠি আপনাদের হাতে ছিল, তখন কেন এই কাজগুলো করেননি? এর প্রশ্নের উত্তর আগে দিতে হবে, তারপর এই প্রতিশ্রুতিগুলো মানুষের সামনে, জনগণের সামনে দিবেন আপনারা। আমাদের এলাকার মানুষের জীবনযাত্রার মান কোনোদিন এখন পর্যন্ত উন্নত হয়নি। আমরা এখন পর্যন্ত ঠাকুরগাঁকে এমন জায়গায় নিতে পারিনি যেই জায়গাকে নিতে গেলে আমরা আমাদের পরিচয়টা বলতে পারবো আমরা ঠাকুরগাঁর মানুষ। এখনও ঠাকুরগাঁর পরিচয় দিতে গেলে ঢাকায় এসে যখন ঠাকুরগাঁর পরিচয় দিতে হয়, তখন দিনাজপুরের পরিচয় দিয়ে কখনো কখনো আমাদের পরিচয় দিতে হয়। কারণ 54 বছরে যাদেরকে আমরা এমপি বানিয়েছিলাম, যারা মন্ত্রী হয়েছিল, তারা আমাদের ঠাকুরগাঁর উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। নিজেদের জন্য কাজ করেছে, নিজেদের পরিবারের জন্য কাজ করেছে, নিজেদের দলের জন্য কাজ করেছে। ঠাকুরগাঁর জন্য, ঠাকুরগাঁর জনগণের জন্য তারা কোনো কিছুই করেনি। আমরা বিমান প্রতিমন্ত্রী পেয়েছিলাম ঠাকুরগাঁ থেকে, কিন্তু বিমান চালু করতে পারিনি আমরা। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আজকে আমরা দীর্ঘ 1 বছর ধরে বিমানবন্দরের জন্য কথা বলতেছি, মানববন্ধন করছি, মেডিকেল কলেজ হাসপাতালের জন্য লড়াই করছি, স্মারকলিপি দিচ্ছি, দরখাস্ত দিচ্ছি, মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। আমরা যখন রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াচ্ছি, এলজিইডি মন্ত্রণালয়ে গিয়ে যখন আমরা তালিকা দিচ্ছি, যখন ইপিজেড চালু করার জন্য যখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমরা যখন কথা বলছি, যখন বিশ্ববিদ্যালয় চালু করার জন্য আমরা যখন কথা বলছি, ইঞ্জিনিয়ারিং কলেজ চালু করার জন্য যখন কথা বলছি, যখন কৃষি কলেজ চালু করার জন্য যখন আমরা কথা বলছি, তখন আজকে তারা মনে করছে তো একটি দল, ওই আমাদের জামাত ইসলামী যারা ক্যান্ডিডেট 3 জন প্রার্থী আছে, তারাই তো সব কাজগুলো করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এখন আমাদের সুরে সুরে তারা এখন বলছে আমরাও বিশ্ববিদ্যালয় চাই, ইঞ্জিনিয়ারিং কলেজ চাই, আমরা বিমানবন্দর চালু করতে চাই, আমরা ইপিজেড চালু করতে চাই। আপনাদেরকে সাধুবাদ জানাই, আমাদের কথায় সুর মিলিয়ে এখন আপনারাও আমাদের পথে আসছেন, ঠাকুরগাঁর উন্নয়নের কথা চিন্তা করছেন, কিন্তু তার আগে একটি প্রশ্নের জবাব দিয়ে তারপরে এই কাজগুলোর জন্য বলবেন। সেই কথাটি হলো, এতদিন যখন তিনবার আপনারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতার চাবিকাঠি আপনাদের হাতে ছিল, তখন কেন এই কাজগুলো করেননি? তখন কেন এই ঠাকুরগাঁও মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলেননি? এই মেডিকেল কলেজ হাসপাতাল আনার জন্য কেন কাজ করেননি? ইপিজেড কেন চালু করেননি? এখানে বিশ্ববিদ্যালয় কেন আনেননি? ইঞ্জিনিয়ারিং কলেজ কেন প্রতিষ্ঠার কথা চিন্তা করেননি? কৃষি কলেজের কথা চিন্তা করেননি কেন? এর প্রশ্নের উত্তর আগে দিতে হবে, তারপর এই প্রতিশ্রুতিগুলো মানুষের সামনে, জনগণের সামনে দিবেন আপনারা। যতটুকু আমাদের ঠাকুরগাঁয়ের রাস্তাঘাটের যতটুকু উন্নয়ন হয়েছে, এটা রেগুলার বেস হয়েছে, এটার জন্য কেউ উদ্যোগ নেয়নি। আমাদের ওই ঠাকুরগাঁর নেতারা তাদের বাড়ির পাশের রাস্তা, আত্মীয় স্বজনের বাড়ির পাশের রাস্তাগুলো হয়তো কিছুটা করেছে, কিন্তু জনগণের রাস্তা সংস্কারের জন্য তারা কোনো উদ্যোগ নেয়নি। যদি উদ্যোগ নিত, শুধুমাত্র যদি ঠাকুরগাঁও 1 আসনের কথা বলি, প্রায় 2270 কিলোমিটার রাস্তা রয়েছে ঠাকুরগাঁও 1 আসনের মধ্যে, তার মধ্যে মাত্র 750 কিলোমিটার রাস্তা হলো পাকা, 2 ভাগের 3 ভাগ রাস্তা হলো কাঁচা এবং খুবই খারাপ অবস্থায় রয়েছে। যদি প্রতি বছর, প্রতি টার্মে যদি একটু করে উদ্যোগ গ্রহণ করতেন আমাদের এমপি এবং মন্ত্রীরা, তাহলে আমাদের ঠাকুরগাঁও এখন পর্যন্ত কোনো কাঁচা রাস্তা আর থাকতো না। কিন্তু সেই উদ্যোগ কেউ গ্রহণ করেনি। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, জনগণ যাদেরকে এবার পছন্দ করেছে, তারা নির্বাচিত হলে এই কাজগুলো করবে ইনশাআল্লাহ। আমরাই সেই কাজটি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে দেখুন কৃষকদের কথা আমার মিজান ভাই বলে গেলেন। আমি গত পরশুদিন যখন রুইয়ায় গেলাম গণসংযোগের জন্য, পাশাপাশি আমি যেই জায়গায় গণসংযোগ করছি তার 1 কিলো মধ্যে শুনলাম ব্যাপক গ্যাঞ্জাম। কি হয়েছে? ঠাকুরগাঁও থেকে ইউনো গেছে, ঠাকুরগাঁও থেকে ম্যাজিস্ট্রেট গেছে, সেখানে বিএনপির এক নেতার গুদামে 350 বস্তা সার পাওয়া গেছে। কৃষকরা সার পায় না, আর 370 বস্তা। কৃষকরা সার পায় না, কৃষকরা সারের জন্য হাহাকার করে, প্রতিবাদ করে, আর ওই দুর্নীতিবাজ রাজনীতিবিদরা সারগুলো লুটপাট করে নিজেদের গুদামজাত করে বেশি দামে পরবর্তীতে বিক্রি করতে চায়। গত কয়েকদিন আগে জগন্নাথপুরে একই ঘটনা ঘটেছে। জগন্নাথপুর ইউনিয়নেও
একই ঘটনা, সেখানে প্রায় 450 বস্তা ছাড় পাওয়া গেছে আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে। এভাবেই এই হলো অবস্থা আমাদের ঠাকুরগাঁয়ের। গরিব কৃষকদের সার মেরে খেয়ে তারা গুদামজাত করছে, এগুলো বেশি দামে বিক্রি করে নিজেদের পকেটে টাকা ঢুকাবে। এজন্য আমি মাঝে মাঝে বলি, যখন গত রমজান মাসে যখন দেখলাম আমাদের ঠাকুরগাঁয়ের এক ইউনিয়ন পরিষদ থেকে 2 ট্রাক চাল পাচার হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে ধরা পড়ে গেছে। যখন লাইলাতুল কদরের রাত্রিতে মানুষ যখন ইবাদত বন্দেগীতে মশগুল, মুসলমান নারী এবং পুরুষরা যখন মসজিদ এবং বাড়িতে বসে বসে সিজদাবনত অবস্থায় রয়েছে, এই সুযোগে ঠাকুরগাঁর কিছু চোর রাজনীতিবিদরা 2 ট্রাক চাল ভর্তি করে তারা ইউনিয়ন পরিষদ থেকে লুটপাট করে বাইরে নিয়ে চলে যাচ্ছিল। এজন্যই মাঝে মাঝে আফসোস করে বলি, যাদের হাতে আমার গরিব মানুষদের চাল নিরাপদ থাকে না, গম নিরাপদ থাকে না, গরিব কৃষকদের সার নিরাপদ থাকে না, আমার গরিব বিধবা বোনদের বিধবা কার্ডের সুবিধাটা নিরাপদ থাকে না, আমাদের বয়স্ক ভাতার কার্ড যাদের হাতে নিরাপদ থাকে না, তাদের হাতে কেমনে দেশটা নিরাপদ থাকবে ভাই বলেন? নিরাপদ থাকবে? এই দেশের সম্পদ, পুরো সম্পদ যদি তাদের হাতে তুলে দেয়, অতীতেও লুটপাট করেছে, আর 17 বছরে যে ক্ষুধা তাদের, এই ক্ষুধা নিবারণের জন্য বাংলাদেশের সব সম্পদ তারা লুটপাট করে খেয়ে ফেলবে। এজন্য এবার লুটেরাদের হাতে এবার আর আমরা দেশের ক্ষমতা দিতে চাই না। এজন্যই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে এবার আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। সব দেখেছি বারবার, এবার দাঁড়িপাল্লা দেখব। এবার দাঁড়িপাল্লাকে দেখতে চায় সবাই। কারণ এই আফটার অভ্যুত্থান 1 বছরে মানুষ দেখেছে, 2টা দলকে খুব ভালোভাবে দেখেছে যে আগামী দিনে কাদের হাতে আমাদের সমাজ রাষ্ট্র নিরাপদ। 1 বছরের মধ্যে একটা দল শুধু লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, দখলবাজ করেছে, আর বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করেছে। এজন্য আগামী দিনে এবার জনগণ জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে যাবে ইনশাল্লাহ। এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আপনারা দেখছেন গ্রামাঞ্চলের মানুষদেরকে নানা ধরনের হুমকি ধুমকি দিয়ে তারা থামিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু গ্রামের মানুষগুলো কিন্তু কেউ থেমে থাকছে না। 16 বছর জামাত ইসলামীর কাজে বাধা দিতে গিয়ে একটা পর্যায়ে যেভাবে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো বিদ্যুৎ বেগের সামনের দিকে জামাত ইসলামী অগ্রসর হয়েছে, এবার নির্বাচনের পূর্ব মুহূর্তে যত বাধা আসছে, যত হুমকি আসছে, সব কিছু মারিয়ে বিদ্যুৎ বেগে এবার জনগণ ভোট কেন্দ্রে যাবে, তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়ে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে ওই দুর্নীতিবাজ, সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে এবার বিতাড়িত করবে ইনশাআল্লাহ, পরাজিত করবে ইনশাআল্লাহ।